সে অনেক দিন আগের কথা। তখন গ্রামের শেষ প্রান্তে মস্ত বড় এক শেওড়া গাছ ছিল। সেই গাছে বাস করত এক শাকচুন্নি। শাকচুন্নির ছিল নীলু নামে ছোট একটা মেয়ে, কিন্তু মেয়েটা এতই দুষ্টু ছিল যে শাকচুন্নি তাকে সামলাতে পারত না। শোন রে মা নীলু, আমি না থাকলে তুই কোনোদিনই এই শেওড়া গাছ থেকে নিচে নামবি না। মা, তুমি সবসময় আমাকে এই শেওড়া গাছে আটকে রাখো, এরকম কেন করো বলো তো? আমি কি আর এমনি এমনি করি রে? এই গ্রামের মানুষগুলো খুবই খারাপ। আমি সব সময় ভয়ে থাকি, কখন না জানি ওরা তোর কোনো ক্ষতি করে ফেলে। মা, আমরা তাদের কোনো ক্ষতি করি না, তাহলে কেন ওরা আমাদের ক্ষতি করবে? আমি ওদের কাছ থেকে এটা ওটা খাবার নিয়ে খেয়ে ফেলি, এই কারণেই আমাদের ওপর ওদের এত রাগ আর ভয়। আমি জানি ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তুই তো এখনো ছোট, তাই তোকে নিয়ে বড় ভয় হয়। মা, মা, তুমি বৃথা ভয় পাচ্ছ। আমাকে ওরা কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বাস না হলে আমি এক্ষুনি গিয়ে ওদেরকে একটা শিক্ষা দিয়ে আসতে পারি। না রে মা নীলু, তোর আর কোনো শিক্ষা দিতে হবে না। আমি যেমনটা বলছি ঠিক তেমনটা করবি। এই শেওড়া গাছ থেকে তুই একদমই নামবি না। এই কথা বলে শাকচুন্নি শেওড়া গাছ থেকে উড়ে দূরে কোথাও চলে গেল। নীলু মন খারাপ করে শেওড়া গাছের ডালে বসে রইল। মা আমাকে একটুও বিশ্বাস করে না, কিন্তু আমি তো এটা ভালো করেই জানি যে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। সময় হলে আমি দেখিয়ে দেব যে নীলভূত কি জিনিস। কি গো, কাজবাজ সব শিখেই তুলে এমন মনমরা হয়ে বসে আছো কেন? কি হয়েছে বলো তো? কি আর বলবো রত্না, গ্রামে আবার শাকচুন্নির উপদ্রব বাড়তে শুরু করেছে। গ্রামের মানুষের এটা ওটা হুটহাট করে হারিয়ে যাচ্ছে। সবাই এখন রীতিমতো ভয়ে থাকে। হ্যাঁ, এটা তো আসলেই ভয় পাওয়ার মতো একটা ঘটনা। হ্যাঁ গো, আমিও তাই বলছি। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। কোনোভাবে যদি এই শাকচুন্নিটাকে গ্রাম থেকে তাড়ানো যেত, তাহলে গ্রামের সবাই একটু ভালোভাবে বাঁচতে পারত। সেটা হয়তো আমরা করতে পারবো না, তবে আমাদেরকে সাবধানে থাকতে হবে, তাহলে এই বিপদ থেকে বাঁচতে পারবো। এই কি রে মামিতু, তুই এই ভর দুপুরবেলা কোথায় যাচ্ছিস? বাবা, আমি একটু বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। ওই শোনো মেয়ের কথা, এখন নাকি খেলতে যাবে? গ্রামের যা অবস্থা তাতে কিন্তু আমার বেশ ভয় হচ্ছে। মা মিতু, গ্রামে কিন্তু আজকাল শাকচুন্নির বড্ড উপদ্রব দেখা যাচ্ছে। অসময়ে ঘর থেকে বের হওয়া ঠিক না। বাবা, তুমি আমাকে নিয়ে বৃথা চিন্তা করছো। আমি তো ছোট মেয়ে, ওই শাকচুন্নি আমার কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, তবে দেরি হয় না যেন। তাড়াতাড়ি খেলা শেষ করে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি। ঠিক আছে মা, তাই হবে। এই বলে মিতু হাঁটতে হাঁটতে ঘর থেকে বের হয়ে যায়। তখন একেবারে দুপুরবেলা। মিতু গ্রামের সেই শেওড়া গাছের নিচ দিয়েই যাচ্ছিল। মা বাবা আমাকে নিয়ে বৃথা চিন্তা করে। ওই শাকচুন্নির কি আর এত সাধ্য আছে যে আমার ক্ষতি করবে? আমাকে নাকি এখন ওই শাকচুন্নির ভয়ে ঘরে ঢুকে থাকতে হবে। যত সব। মিতু একা একা এই কথাগুলো বলতে বলতে হেঁটে যাচ্ছিল। ঠিক এই সময়ে ওর এই কথাগুলো গাছের ডালে বসে থাকা শাকচুন্নির মেয়ে নীলু শুনতে পায়। কি এত বড় কথা? আমরা নাকি ওই পুচকে মেয়েটার কোনো ক্ষতি করতে পারবো না? তাহলে এবার দেখ আমি কি কি করতে পারি। এই বলে শাকচুন্নির মেয়ে নীলু মিতুর রূপ ধারণ করে। তারপর গাছ থেকে নেমে গিয়ে মিতুর সামনে দাঁড়ায়। এ কি, কে তুমি? তোমাকে তো একদম আমার মতো দেখতে। আমি কে সেটা তুই একটু পরেই টের পাবি। কত বড় সাহস! বলে কিনা শাকচুন্নি কোনো ক্ষতি করতে পারবে না। ঠিকই তো বলেছি, গ্রামের সবাই ওই শাকচুন্নিকে ভয় পাচ্ছে, কিন্তু আমি তো ছোট, আমাকে তো ওই শাকচুন্নি কোনো কিছুই করবে না, তাই আমার কোনো ভয় নেই।
শাকচুন্নি না হয় কিছু করবে না, কিন্তু ওর মেয়ে তো করতে পারে। মানে? মিতু আর কিছু বলার আগেই নীলুর হাত থেকে একটা আলো গিয়ে ওর গায়ে পড়ে। সাথে সাথে মিতু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। শাকচুন্নির মেয়ে নীলু তখন মিতুকে একটা উঁচু গাছের ডালে তুলে রাখে। আমার এখানকার কাজ শেষ, এবারে এই মৃত্যু গাছে বন্দি হয়ে থাকবে, আর আমি আসল মৃত্যুর রূপ ধরে ওর বাড়িতে যাব। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়। মিতুর রূপ ধরে শাকচুন্নির মেয়ে নীলু বাড়িতে পৌঁছায়। সন্ধ্যা করে বাড়ি ফিরতে দেখে ওর মা রাগে ফেটে পড়ে। হতচ্ছাড়ি মেয়ে কোথাকার, এত করে বলে দিলাম যে সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসবি, কিন্তু কে শোনে কার কথা, সেই সন্ধ্যা করেই ফিরলি। মা, আমি তো বেশি রাত করিনি, এই দেখো ঠিক সন্ধ্যাবেলায় ফিরে এসেছি। সারা গ্রাম যেখানে শাকচুন্নির ভয়ে কাঁপছে, সেখানে এই মেয়েটারে একদমই ভয় ডর নেই। সত্যি মা, আমার কোনো ভয় নেই, ওই শাকচুন্নি আমার কোনো ক্ষতি করতে পারবে না। হয়েছে, অনেক সাহস দেখিয়েছো, এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বস। এদিকে সারাদিন কাজ শেষ করে শাকচুন্নি শেওড়া গাছে ফিরে এসেছে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার মেয়ে নীলুকে খুঁজে পায় না। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে! আমার মেয়ে নীলু কোথায় হারিয়ে গেল? ওকে এত খুঁজলাম, কিন্তু কোথাও তো পাচ্ছি না। নিশ্চয়ই এই গ্রামের দুষ্ট মানুষগুলো ওর কোনো ক্ষতি করে ফেলেছে। ছাড়বো না, আমি এই গ্রামের একটাকেও ছাড়বো না। আমার শেওড়া গাছ থেকে আমার বাচ্চাকেই চুরি করা, এই গ্রামের মানুষকে এর শাস্তি হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। এদিকে রাতের বেলা রতন, রত্না মিতুরূপী নীলুকে নিয়ে খেতে বসেছে, কিন্তু হঠাৎ করে মিতুর এত বেশি পরিমাণে খাওয়ার রহস্য ওরা বুঝতে পারছিল না। এ কি রে মা মিতু, তুই হঠাৎ করে আজকে এত বেশি পরিমাণে খাচ্ছিস যে? আজকে আমার বড্ড বেশি ক্ষুধা পেয়েছে বাবা। কিন্তু তোকে তো আমি এত বেশি পরিমাণে খাবার আগে কোনোদিন খেতে দেখিনি, এমনকি আমরা তো তোকে জোর করেও বেশি খাবার খাওয়াতে পারি না। এখন ক্ষুধা লাগলেও কি আমি বেশি খেতে পারবো না? কি বলতে চাচ্ছ তুমি মা? আহা, তুমি মেয়েটার সাথে এমন ব্যবহার কেন করছো? ওর ক্ষুধা লাগছে বলেই তো খাচ্ছে। তাছাড়া আমরাই তো সবসময় ওকে বলি যেন বেশি বেশি করে খাবার খায়। ঠিক আছে, নিজে থেকেই বেশি খাবার খাচ্ছে যখন, তখন বেশ ভালোই হচ্ছে। এদিকে নিজের বাচ্চাকে খুঁজে না পেয়ে শাকচুন্নি তখন রাগে দিশেহারা হয়ে গেছে। গ্রামের গোয়ালঘর থেকে গরু, ছাগল আর মহিষ টেনে বের করতে লাগলো। একেবারে দুষ্ট মানুষের দল, এই শাকচুন্নি কি কি করতে পারে? আমার মেয়েকে আমার ঘর থেকেই চুরি করা, এই গ্রামে তোদের থাকা আমি অসম্ভব করে দেব। শাকচুন্নি একটা একটা গরু ছাগল ধরে তার ঘাড় মোটকে রক্ত খেয়ে ফেলে। সারা রাত ধরে গোটা গ্রামে এমন করেই তাণ্ডব চালালো ওই শাকচুন্নি। সকালবেলা রতনের প্রতিবেশী মোহন কাঁদতে কাঁদতে রতনের কাছে আসে। সর্বনাশ হয়ে গেছে গো রতন দাদা, সর্বনাশ হয়ে গেছে। আহা মোহন, তোমার কি হয়েছে বলো তো? সকাল সকাল এমন কান্নাকাটি করছো কেন? গত রাত পর্যন্ত আমার গরুগুলো ভালো ছিল, কিন্তু সকালবেলা উঠে দেখতে পাই গরুর ঘাড় মোটকে কে যেন উঠানে ফেলে রেখেছে। কি বলছো তুমি এসব মোহন? হ্যাঁ গো দাদা, আমি যা বলছি একদম ঠিক বলছি। আর এই ঘটনা শুধু আমার সাথেই ঘটেনি, গ্রামের অধিকাংশ গরুকেই ঘাড় মোটকে মেরে ফেলা হয়েছে। সর্বনাশ! এমন একটা ভয়ঙ্কর কাজ কে করলো? এই কাজটা যে কে করেছে এটা কিন্তু আমি বেশ ভালো করে বুঝতে পারছি দাদা। এটা নিশ্চয়ই ওই শাকচুন্নির কাজ। কি বলছো তুমি এসব মোহন? ওই শাকচুন্নি তাহলে এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে? আমার তো তেমনটাই মনে হচ্ছে গো দাদা। ও গরু ছাগল দিয়ে শুরু করেছে, গ্রামের সব গরু ছাগল শেষ হয়ে গেলে তখন হয়তো মানুষ মারতে শুরু করবে। এখন কি করতে পারি বলো তো? ওই শাকচুন্নিকে তো কেউ দেখতেও পায়নি,
ওকে তাড়ানোর উপায় তো কারো জানা নেই। আমি গিয়ে গ্রামের বাকিদের সাথে একটু কথা বলে দেখি, যদি কেউ কোনো উপায় বলে দিতে পারে। হ্যাঁ গো ভাই মোহন, তুমি তাহলে দেরি না করে সেটাই করো গিয়ে। মোহন আর দেরি না করে তাড়াতাড়ি চলে গেল। এদিকে শাকচুন্নি শেওড়া গাছের ডালে বসে রীতিমতো হাসতে থাকে। এক রাতের ভেতরে গোটা গ্রামকে একেবারে শেষ করে দিয়েছি। গ্রামের আর কোনো গরু ছাগল জীবিত নেই বললেই চলে। আজকে রাতে আমি মানুষ মেরে তার রক্ত খেতে শুরু করব। আজকে থেকে সবাই এই শাকচুন্নির ক্ষমতা আরো ভয়াবহভাবে টের পাবে। এদিকে সকালবেলা রত্নার রান্নার কাজে সাহায্য করছিল মিতুরূপী নীলু। এই সময়, মা মিতু, ভুল করে বাইরে আমি একটা বাটি রেখে এসেছি, তুই গিয়ে বাটিটাকে নিয়ে আয় তো মা। বাটি আনতে আবার বাইরে যেতে হবে কেন মা? আমি তো ঘরে বসে নিয়ে আসতে পারি। বলতে না বলতেই মিতুরূপী নীলুর একটা হাত লম্বা হয়ে যায়। সেই হাত লম্বা হতে হতে বাইরে চলে যায় এবং বাটিটাকে নিয়ে আসে। এই দেখে রত্না অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এর বেশ কিছুক্ষণ পরে রতন রান্নাঘরে এসে ঢুকতেই দেখতে পায় রত্না মাটিতে পড়ে আছে। এ কি রত্না, তুমি এমন করে মাটিতে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? ওগো, সর্বনাশ হয়ে গেছে, আমাদের ঘরে নিশ্চয়ই ওই শাকচুন্নি এসেছে। কি বলছো তুমি এসব? গ্রামের কেউ ওই শাকচুন্নিকে কোনোদিন দেখতে পায়নি, আর তুমি অমনি দেখতে পেয়ে গেলে? আমি সত্যি কথাই বলছি, আমাদের মেয়ে মিতুর ভেতরে শাকচুন্নি আছে। তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। আমাদের মেয়ের ভেতরে শাকচুন্নি কিভাবে আসবে? তুমি আমার কথা বিশ্বাস করো, আমি ওর কাছে একটা বাটি চেয়েছিলাম, কিন্তু ও হাত লম্বা করে বাইরে রাখা সেই বাটিটা নিয়ে আসে। কি বলছো তুমি এসব? এটা যদি শাকচুন্নি হয় তাহলে আমাদের আসল মেয়ে কোথায়? মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো ব্যাপার ঘটতে যাচ্ছে। আমি এসব কিছু শুনতে চাই না, তুমি যে এখান থেকে পারো আমার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসো, এই বিপদ থেকে ওকে বাঁচাও। তুমি একদম দুশ্চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। রতন ঘর থেকে বের হয়ে দূরে কোথাও চলে যায়। বেলা গড়িয়ে রাত হয়। শাকচুন্নি শেওড়া গাছ ছেড়ে বেরিয়ে পড়ে। আর কোনো গরু ছাগল নয়, বরং এই গ্রামের অনেক মানুষ আমার হাতে প্রাণ দেবে। আমি তাদের ঘাড় মটকে রক্ত খাবো। এদিকে মিতুরূপী নীলু বিকাল থেকে রতনকে বাড়িতে দেখতে না পেয়ে একটু সন্দেহ করে। মা, বিকেল থেকে বাবাকে দেখতে পাচ্ছি না যে, বাবা কোথায় গিয়েছে মা? কই, কোথাও যায়নি তো। তুমি মিথ্যা বলছো, আমি জানি তো বাবা কোথায় গিয়েছে। মানে তুই জানিস? হ্যাঁ রে, জানি। তাই তো এই রতন ফিরে আসার আগেই আমি তোকে শেষ করে ফেলবো, বলে কিনা শাকচুন্নি কোনো ক্ষতি করতে পারবে না। তবে দেখ এবার শাকচুন্নির মেয়ের ক্ষমতা। নীলু কিছু একটা করতে যাচ্ছিল, ঠিক এই সময় রতন এক তান্ত্রিককে নিয়ে ওখানে উপস্থিত হয়। তান্ত্রিক তার হাতে থাকা কিছু সরিষা ওই নীলুর গায়ে ছুঁড়ে মারে। সাথে সাথে নীলু যন্ত্রণায় চিৎকার করে ওঠে। ও বাবা গো, মরে গেলাম গো, ও বাবা গো। রতন দাদা, সর্বনাশ হয়ে গেছে, গ্রামের অনেক মানুষকে ওই শাকচুন্নি মেরে ফেলেছে। কি বলছো তুমি এসব মোহন? তান্ত্রিক, আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন, ওই শাকচুন্নির হাত থেকে আমাদেরকে বাঁচান। ওই শাকচুন্নি আর তোদের কোনো ক্ষতি করতে পারবে না, এবারে ওর শেষ হওয়ার সময় হয়ে এসেছে। এই বলে তান্ত্রিক আরো কিছু সরিষা নীলুর গায়ে ছুঁড়ে মারে। নীলু আবার যন্ত্রণায় চিৎকার করে ওঠে। ঠিক এই সময় ওই শাকচুন্নি এসে হাজির হয়। আমার মেয়েটাকে এভাবে মারিস না, ও কষ্ট পাচ্ছে। আমি ওকে মারতে মারতে মেরেই ফেলবো, ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। না না না, এমন করিস না,
আগে আসল মিতুকে ফেরত চাই। এই বাচ্চা শাকচুন্নি নিশ্চয়ই ওকে কোথাও লুকিয়ে রেখেছে। বল মা নীলু, ওই মিতুকে কোথায় রেখেছিস? শাকচুন্নি জিজ্ঞেস করতেই নীলু সব কথা খুলে বলে দেয়। মুহূর্তের ভেতর শাকচুন্নি মিতুকে ওখানে নিয়ে আসে। তোদেরকে আরো একটা কাজ করতে হবে। এই গ্রামের যত গরু ছাগল আর মানুষ তোদের কারণে মারা গিয়েছে সবার প্রাণ ফিরিয়ে দিতে হবে। সেই সাথে এই গ্রাম থেকে চিরতরে চলে যেতে হবে। তা না হলে আমরা চলে যাব, তুই যেমন বলেছিস আমি ঠিক তেমন করেই ফিরিয়ে দেব সব। তান্ত্রিকের কথা মতো শাকচুন্নি আবার গ্রামের সব কিছু ফিরিয়ে দেয়। তান্ত্রিকও ওদের দুজনকে প্রাণে বাঁচিয়ে দেয়। এরপর থেকে আর কোনোদিন শাকচুন্নি ও তার মেয়ে নীলুকে এই গ্রামে দেখা যায়নি। এই বিপদ থেকে বেঁচে গ্রামের সবাই আবার সুখে শান্তিতে বাস করতে শুরু করে।